আজকে আমি নবম দশম শ্রেণীর খনিজ সম্পদ জীবাশ্ম যেটা 11 নম্বর চ্যাপ্টার সেটাই আলোচনা করব। এই চ্যাপ্টারটা মূলত জৈব যৌগ নিয়েই এখানে আলোচনা করা হয়েছে। তো আমি শুরুর দিকে কিছু কিছু অংশ যেগুলা হয়তো যে কেউ রিডিং পড়েও বুঝতে পারবে সেই জিনিসগুলো আমি কিছুটা অ্যাভয়েড করব। যে জিনিসগুলো হয়তো আলোচনা না করলেই নয় সেই জিনিসগুলোই আমরা ডিটেলস আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই জৈব যৌগ এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েট লেভেলে খুবই ইম্পর্ট্যান্ট এবং সেখানে ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি এখনই জেনে যাওয়া যায় তাহলে হয়তো ইন্টার লেভেলে যে কেউ খুব ভালো রেজাল্ট করতে পারে। দেখো এখানে শুরুর দিকে আমার জীবাশ্ম জ্বালানির কিছুটা অংশ আছে, যেখানে আছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানসমূহ এবং তাদের পৃথকীকরণ। এই পেট্রোলিয়ামের উপাদানসমূহ পৃথক করার জন্য আমাদের কতগুলো প্রসেস আছে, যেটা পেট্রোলিয়ামের আংশিক পাতন। পেট্রোলিয়ামের আংশিক পাতন সেখানে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন পদার্থ আলাদা করা যায়, যেমন পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, পিচ, এই জিনিসগুলো আলাদা করা যায় আংশিক পাতন প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু আমরা যেখান থেকে স্টার্ট করবো মূলত সেটা হচ্ছে হাইড্রোকার্বন। দেখো প্রথমে হাইড্রোকার্বন নামটা শুনেই আমাদের কিছুটা আইডিয়া করা দরকার যে হাইড্রোকার্বন জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকেই বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে আমাদের বেশ কিছু শ্রেণী বিভাগ আছে, যেমন হাইড্রোকার্বন মূলত দুই ধরনের। তার মধ্যে একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক, আর আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তবে আমাদের এই এসএসসি লেভেলে আমরা শুধু অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা নিয়েই আলোচনা করব। এখানে অ্যারোমেটিক যৌগের আলোচনাটা তেমন একটা নাই। তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বনের আমার শুরুর দিকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক এই হাইড্রোকার্বনটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যখন কার্বন কার্বনের সাথে সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ডে আবদ্ধ থাকবে, তখন যে যৌগ তৈরি হবে সেগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন এখানে দুটো কার্বন যুক্ত আছে এবং কার্বনের যোজনী হচ্ছে কিন্তু 4। তাহলে কার্বনের একটা যোজনী যদি এখানে ফিল আপ থাকে তাহলে কার্বনের আরো 3টা যোজনী ধরো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম। এখানে হাইড্রোজেন, প্রতিটা এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এখানে যে যৌগটা তৈরি হলো সেই যৌগটাতে টোটাল কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে H হচ্ছে 6টা, C2H6। তাহলে এই যৌগের অ্যাকচুয়ালি নাম হচ্ছে ইথেন। তার মানে 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম হচ্ছে ইথেন। তাহলে এখন দেখো এরকম আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন অন্ততপক্ষে 1 থেকে 20 পর্যন্ত যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো আছে সেগুলোর নামগুলো আমাদের মেমোরিতে রাখতে হবে। তবে আপাতত আমরা বুঝার সুবিধার জন্য 1 থেকে 10 কার্বন বিশিষ্ট যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো আছে সেগুলোর নাম আমি সিরিয়ালি লিখতেছি। তার মধ্যে প্রথম কার্বন যদি একটা হয় এবং তার সাথে হাইড্রোজেন হবে কিন্তু 4টা, তার মানে এই যৌগের নাম হচ্ছে মিথেন। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম যে সদস্য, যেখানে কার্বন একটা, তার সাথে হাইড্রোজেন আছে 4টা এবং এখানে সবগুলাই একক বন্ধনে আবদ্ধ, সুতরাং এটা হচ্ছে মিথেন। একইভাবে কার্বন যদি 2টা হয় তখন হাইড্রোজেন হবে 6টা এবং সেই যৌগের নাম হচ্ছে ইথেন। তারপর C3H8, কার্বন 3টা, হাইড্রোজেন হচ্ছে 8টা এবং সেই যৌগের নাম হচ্ছে প্রোপেন।
আমি সিরিয়ালি সবগুলো লিখেছি C3H8 C4H10 এবং সেটা হচ্ছে বিউটেন, তারপর C5H12 সেটা হচ্ছে পেন্টেন, C6H14 এবং সেটা হচ্ছে হেক্সেন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে C17H16 সেটা হচ্ছে হেফটেন, তারপর C8H18 সেটা হচ্ছে অক্টেন, তারপর C9H20 সেটা হচ্ছে ননেন এবং 10 নম্বর কার্বন বিশিষ্ট C10H22 সেটাই হচ্ছে ডেকেন। এই ক্ষেত্রে আমি যে এই সংকেতগুলো লিখলাম এই সংকেতগুলোর কমন একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হচ্ছে CnH twice n plus 2। তার মানে খেয়াল করো, অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা যতটা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণের চেয়ে দুইটা বেশি। দেখো কার্বন যখন দুইটা, হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের চেয়ে দুইটা বেশি, তার মানে 2 2 2 4 4 আর 2 6 অর্থাৎ C2H6। এভাবে আমরা যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালকেনের ক্ষেত্রে আমরা ধরো তোমাকে বলা হয় যে 20 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে সেটা হবে C20H42। তার মানে কার্বন 20টা হলে হাইড্রোজেন হবে 42টা, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং সেটা আগে বলে দিই, সেটার যৌগের নাম হচ্ছে ইকোসেন বা কেউ কেউ উচ্চারণ করে এটা আইকোসেন। তাহলে C20H42 এগুলো সবগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমাদের অন্ততপক্ষে 1 থেকে 10 পর্যন্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনের এরকম নামগুলো তোমরা মুখস্থ করে রাখবা: মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেফটেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা যৌগের নামের শেষে যেমন মিথেন, ইথেন ইংরেজি নাম যদি লিখি তাহলে সেক্ষেত্রে ANE কথাটা সবখানে আছে। আমি যদি সেটা ইকোসেন কিংবা ডেকেন যাই লিখি না কেন সবগুলোতে ANE কথাটা আছে। এবার দেখো আমরা এটা লিখলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে আগেই আমি বলছি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যখন কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকবে, অর্থাৎ আর বাকি হাইড্রোকার্বনের বাকি যোজনীগুলো যদি হাইড্রোজেন দিয়ে ফিল আপ থাকে তখন সেই যৌগগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো হচ্ছে সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। এবার দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের পরেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝবো? যখন কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে অথবা কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, ত্রিবন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে, তার মানে একক বন্ধন না, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখো কার্বনের যোজনী যেহেতু 4, সুতরাং এখানে দুইটা যোজনী অলরেডি ফিল আপ, সুতরাং হাইড্রোজেন আরো দুইটা, এখানেও একইভাবে হাইড্রোজেন আরো দুইটা। আর এখানে যে যৌগটা সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন থাকবে একটা, এখানে হাইড্রোজেন থাকবে একটা। তাহলে এই যৌগটার নাম যেখানে ডাবল বন্ডে আবদ্ধ সেই যৌগটার নাম হবে ইথিন। আগে দুই কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ছিল ইথেন, আমরা যেটা আগে লিখছিলাম ইথেন। আর যখনই কার্বন কার্বন দ্বিবন্ধন আসবে তখন সেই ইথেনের নামটা একটু করে চেঞ্জ হয়ে ANE কথাটা বাদ দিয়ে সেটাই হয়ে যাবে ইথিন, ENE। তার মানে এখানে যতগুলো ডাবল বন্ড থাকবে তার মধ্যে একটা ডাবল বন্ড যদি থাকে, প্রত্যেকটা যৌগের মধ্যে একটা ডাবল বন্ড থাকবে, কিন্তু যৌগটার নাম তখন ইথেন, ইথিন হয়ে যাবে, প্রোপেন হবে প্রোপিন, বিউটেন হবে বিউটিন, পেন্টেন হবে পেন্টিন, এইভাবে। এবং তাদের ক্ষেত্রে তখন আমরা কমন একটা ফর্মুলা লিখতে পারবো এবং সেই কমন ফর্মুলাটা হচ্ছে CnH twice n। তার মানে কার্বন যত থাকবে হাইড্রোজেন থাকবে বরাবর ডাবল বা দ্বিগুণ। যেমন আমি যদি লিখি যে 4 কার্বন বিশিষ্ট আমার অ্যালকিনের নাম, তাহলে সেটা হবে C4H8, যেহেতু কার্বন যতটা হাইড্রোজেন হবে তার দ্বিগুণ,
সেটা যদি আমরা স্ট্রাকচার দিয়ে লিখি তাহলে কিভাবে হবে দেখো, আমরা কার্বন প্রথমে 4টা পাশাপাশি লিখলাম, 4টা কার্বন, এবং সেখানে আমরা আগেই বলছি যে কমপক্ষে একটা ডাবল বন্ড, একটা বেশি ডাবল বন্ড হলে কিন্তু এই ফর্মুলাটা ফলো করবে না। তাহলে আমি এই 4টার মধ্যে যে কোনো একটা জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, বাকি সবগুলোতে কিন্তু সিঙ্গেল বন্ড। এই যে একটা ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা আমরা এখানে না দিয়ে এখানেও দিতে পারতাম কিংবা এখানেও দিতে পারতাম। তাহলে সেক্ষেত্রে আমাদের এরপরে যেটা যোজনী আমরা মিলাবো, কার্বন যেহেতু যোজনী 4, সুতরাং এখানে দুটা যোজনী অলরেডি ফিল আপ, সুতরাং হাইড্রোজেন হবে আর দুইটা CH2। আবার এই কার্বনে হাইড্রোজেন, এখানে দুটা বন্ধন, এখানে একটা বন্ধন, তাহলে 3টা বন্ধন ফিল আপ, সুতরাং হাইড্রোজেন হবে একটা। আবার এই কার্বনে এদিকে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন, দুইটা বন্ধন, সুতরাং হাইড্রোজেন হবে এখানে দুইটা। আর এখানে হাইড্রোজেন হবে, যেহেতু একটা বন্ধন ফিল আপ, সুতরাং হাইড্রোজেন হবে এখানে 3টা। তাহলে দেখো CH3 CH2 CH CH2, এটা হয়তো প্রথম দিকে তোমাকে হিসাব করে করে দিতে হবে, কিন্তু একটা পর্যায়ে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা তখন এখানে খুব সহজেই এই জিনিসগুলো দিতে পারবে। তাহলে এখানে খেয়াল করে দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এখানে যদি আমরা কার্বন হিসাব করি 1 2 3 4, 4টা কার্বন, আবার হাইড্রোজেন 3 2 5 5 6 6 দিয়ে 8, তার মানে C4H8, এবং এই যৌগটার নাম 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম ছিল বিউটেন, আর এটা সেই হিসেবে নাম হবে বিউটিন। সুতরাং যে কোনো যৌগ হাইড্রোকার্বন যেটা যত কার্বন বিশিষ্ট ছিল, সেটা যেটা ANE ছিল সেটাই ডাবল বন্ডের ক্ষেত্রে সেটা ENE, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেফটিন, অক্টিন, ননিন, ড্যাকিন, কিংবা এইটার নামও একইভাবে ইকোসিন হবে। অর্থাৎ যৌগগুলোর সংকেত হবে CnH2n, এবং এই যৌগগুলো হচ্ছে অ্যালকিন। CnH2n+2 হচ্ছে অ্যালকেন, আর CnH2n হচ্ছে অ্যালকিন। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যদি তাদের মধ্যে ট্রিপল বন্ড থাকে বা ত্রিবন্ধন থাকে, তাহলে সেক্ষেত্রে নাম কি হবে দেখো, ধরো কার্বন আমি একটা 3টা কার্বন লিখলাম, এখানে পাশাপাশি 3টা কার্বন আছে, তাহলে এখানে এই 3টা কার্বনের মধ্যে যদি কোথাও একটা ট্রিপল বন্ড থাকে, ধরো আমি এই 2টা কার্বনের মাঝে একটা ট্রিপল বন্ড দিলাম আর বাকিটা সিঙ্গেল বন্ড, তাহলে সেক্ষেত্রে আমার এই কার্বনের যোজনী যেহেতু 4, তাহলে আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন যুক্ত হবে না, কেন না? কারণ কার্বনের যোজনী অলরেডি এখানে 3টা বন্ড, এখানে একটা বন্ড, 4টা বন্ড ফিল আপ, সুতরাং কার্বন এখানে কোনো হাইড্রোজেন যুক্ত নাই। কিন্তু পরেরটাতে এখানে হবে CH3। তাহলে খেয়াল করে দেখো এখানে যৌগটার নাম হবে প্রোপাইন। ওই যে আগের মতোই আমরা এখানে যেটা ENE লিখছি, এখানে সেটা হয়ে যাবে YNE। তার মানে অর্থাৎ আমার এখানে প্রোপাইন ইংরেজিতে লিখতে গেলে PROPYNE, প্রোপাইন, মানে সেক্ষেত্রে আমার সংকেত হচ্ছে C3H4। হয়তো সংকেত দেখে যদি মনে হয় যে CnHn+1, সেটা না, কিন্তু এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে CnH2n-2। তার মানে যে কোনো অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন যতটা থাকবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণের চেয়ে 2টা কম। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন যতটা থাকবে হাইড্রোজেন হবে দ্বিগুণের চেয়ে 2টা বেশি, আর অ্যালকিনের ক্ষেত্রে বরাবর দ্বিগুণ, তার মানে 2টা কমে আসতেছে, আবার এখানে আরো 2টা কম, অর্থাৎ CnH2n-2। তাহলে C3H4, সেটা যদি n এর ভ্যালুটা আমি 3 রাখি, তাহলে এখানে 3 গুণ 6, 6 থেকে 2 গেলে 4, C3H4, এবং যৌগটা হচ্ছে প্রোপাইন। এবং সেই হিসেবে কিন্তু আমরা 2 কার্বন বিশিষ্ট যদি যৌগ লিখতাম একইভাবে, তাহলে 2 কার্বন বিশিষ্ট যৌগের যে নামটা হইতো সেটা হয়তো C2H2, অর্থাৎ কার্বনের সাথে ডাবল ট্রিপল বন্ড আছে, এবং এদিকে হাইড্রোজেন একটা, এদিকে হাইড্রোজেন একটা। এটাও কিন্তু সেই একই সূত্র মতে আমরা ফেলতে পারি CnH2n-2, এবং এই যৌগের নাম হচ্ছে ইথাইন। ইথাইন, বা এটা আরেকটা নাম আছে কিন্তু, সেটা হচ্ছে এটাকে অ্যাসিটিলিনও বলা হয়। এই অ্যাসিটিলিন আমরা প্রাত্যহিক কাজে কিছু ক্ষেত্রে ব্যবহার করি, সেটা
এটা হচ্ছে ঝালাই করার ক্ষেত্রে, এই অ্যাসিটিলিন ঝালাই করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সেটা তোমাদের অধ্যায়ের পরের অংশে সেটা পাবা। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিন। এবার দেখো আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিথেন বা অ্যালকেন এক কার্বন দিয়ে সম্ভব, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন এটা কখনোই কিন্তু এক কার্বন দিয়ে সম্ভব না। কারণ আমরা আগেই বলছি যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত যৌগই কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন। সুতরাং ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড দিতে হলে আমার অবশ্যই কার্বন কমপক্ষে 2টা কার্বন অবশ্যই লাগবে। কার্বন যদি 2টা না দেই তখন কিন্তু আমরা ডাবল বন্ডও দিতে পারবো না, ট্রিপল বন্ডও দিতে পারবো না। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে একটা কার্বন দিয়ে আমি সিঙ্গেল বন্ড দিয়ে মিথেন তৈরি করতে পারি। সুতরাং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত যৌগ কমপক্ষে 2 কার্বন বিশিষ্ট অবশ্যই হতে হবে, সেটা ইথিন এবং এটা হচ্ছে ইথাইন। তাহলে আমরা পেয়ে গেলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলোকে বলে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলোকে বলে। এবার দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আবার একটা আছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আবার আরেকটা আছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন আমরা দেখাই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি। সেটা হচ্ছে যখন আমরা কোন একটা যৌগ, ধরো আমি 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ লিখতে যাচ্ছি, কার্বন কার্বন কার্বন, এখানে 3টা কার্বন। কার্বন যদি সিরিয়ালি আমরা দিই, এখানে এই কার্বনের সাথে এই কার্বনের সাথে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এখানে প্রথমে হাইড্রোজেন হবে 3টা, যেহেতু কার্বনের যোজনী একটা ফিল আপ আর 3টা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হবে 2টা এবং এখানেও হাইড্রোজেন হবে 3টা। তাহলে CH3 CH2 CH3, এটা যেহেতু একক বন্ধনে আবদ্ধ, সুতরাং এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। মানে এই প্রোপেনটা এটা কিন্তু মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেন? কারণ যে কোনো একটা হাইড্রোকার্বনের 2 পাশে যদি উন্মুক্ত থাকে, কারোর সাথে যুক্ত না, তাহলে সেক্ষেত্রে সেটা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যদি এই যৌগটা 2 পাশে উন্মুক্ত না থেকে পরস্পর আবার নিজেদের মধ্যে একটা বন্ধন হইতো, তখন সেটা হইতো বদ্ধ শিকল। তাহলে এটা হচ্ছে, আমি আগে লিখি মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর আমরা এখানে লিখলাম বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটু খেয়াল করে দেখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা কি? সেটা হচ্ছে কার্বন যদি 1টা 2টা এবং 3টা কার্বন লিখলাম, কিন্তু একটা কার্বন একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বন আবার এই কার্বন আবার এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ 3টাই যদি নিজেদের মধ্যে যুক্ত থাকে এবং কোনো কার্বনের সাইডগুলো উন্মুক্ত না, যদি উন্মুক্ত না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেন হবে 2টা, কারণ এদিকে একটা বন্ধন এদিকে একটা বন্ধন, তাহলে হাইড্রোজেন 2টা, 4টা বন্ধন নিয়ে ফিল আপ হলো। এখানে হাইড্রোজেন 2টা আর এখানে হাইড্রোজেন 2টা। আমরা জানি 3 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের নাম হচ্ছে প্রোপেন। আর যখন সেটা বদ্ধ শিকলে থাকবে, ওই হাইড্রোকার্বনের নামটা তখন হয়ে যাবে সাইক্লোপ্রোপেন। সেটার নাম কি? সাইক্লোপ্রোপেন। তার মানে প্রোপেন 3 কার্বন বিশিষ্ট, সেটা ঠিক আছে, কিন্তু সাইক্লো কথাটা ইংরেজিতে যদি আমরা লিখি CICLO, সাইক্লো, সাইকেল কথাটার অর্থ শব্দ থেকে আসছে সাইক্লো। সাইকেল শব্দের অর্থ হচ্ছে চক্র, যেমন আমরা বলি বাইসাইকেল, দ্বিচক্রযান। তাই সেই হিসেবে সাইক্লোপ্রোপেন মানে হচ্ছে, অর্থাৎ যখন হাইড্রোকার্বনগুলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন হবে তখন তার নামের আগে সাইক্লো কথাটা বসবে। একইভাবে আমরা এই যৌগটাকে এইভাবে লিখতে পারি, যেমন একটা ত্রিভুজ দিয়ে দিলাম, ত্রিভুজটাকেও কিন্তু আমরা সাইক্লোপ্রোপেন বলতে পারবো, কারণ ত্রিভুজ এটা নির্দেশ করে যতগুলো কর্নার থাকবে ততগুলো কার্বন। আমার 3টা কর্নার আছে, 3টা কার্বন, আর তার সাথে যেহেতু এই একক দাগ যেগুলো আছে, একক দাগ বলতে সেখানে একক বন্ধন, এখানে 3টা একক বন্ধন আছে এবং সেখানে প্রয়োজন অনুসারে হাইড্রোজেন বাকিগুলো বসবে। তার মানে ত্রিভুজ দেখেই আমরা বলতে পারবো সেটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বনে অর্থাৎ সিম্বল দিয়ে আমরা বুঝতে পারবো যে কর্নারগুলো, যতটা কর্নার ততগুলো কার্বন এবং সেখানে প্রয়োজন অনুসারে সেখানে হাইড্রোজেন আছে। তাহলে এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন।
খেয়াল করে দেখো এই সাইক্লোপ্রোপেন যদি আমি এইভাবে লিখি, ধরো 4টা কার্বন এবং তারা একইভাবে বদ্ধ শিকলে আছে, সুতরাং 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম ছিল কিন্তু বিউটেন। তাহলে সেই হিসেবে এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এই যে সাইক্লো কথা থাকবে এবং তার সাথে বিউটেন, এইভাবে সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন। তোমরা খেয়াল করে দেখো এখানে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কিন্তু 3 কার্বনের কমেও হতে পারে না। কারণ আমি যদি 2টা কার্বন দিয়ে করি, 2টা কার্বনে আমি কখনোই বদ্ধ শিকল করতে পারবো না, কারণ 2টা কার্বন দিয়ে তো নিজেদের মধ্যে আবদ্ধ হতে পারবে না। সুতরাং বদ্ধ শিকল হাইড্রোকার্বন কমপক্ষে 3 কার্বন বিশিষ্ট। এবার দেখো, ধরো আমি এখানে কোনো একটা পজিশনে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, এখানে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, তাহলে সেটা সিম্পল দিয়ে আমি এইভাবে লিখতে পারি। কিন্তু যখন সেটা আমি ফর্মুলা দিয়ে লিখবো, তখন আমরা এইভাবে করতে পারবো যে কার্বন কার্বনের সাথে ডাবল বন্ডে আবদ্ধ, আবার এই কার্বনটা এই কার্বনের সাথে সিঙ্গেল বন্ডে আবদ্ধ। তাহলে সেক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনে এই কার্বনের 1টা 2টা 3টা বন্ড, সুতরাং আর হাইড্রোজেন হবে একটা। একইভাবে এই কার্বনের সাথে 1টা 2টা 3টা বন্ড, আর হাইড্রোজেন হবে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন হবে 2টা। তার মানে অর্থাৎ আমি যখনই সেটা ফর্মুলা দিয়ে লিখবো, সেখানে কার্বনের সাথে আর কয়টা হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা আমরা হিসাব করে বসাবো। কিন্তু যখন আমি সিম্বল দিয়ে লিখবো, সেখানে তোমাকে ধরে নিতে হবে যেখানে 3টা পজিশনে 3টা কার্বন আছে, একটা ডাবল বন্ড আর এই দিকেরগুলো সিঙ্গেল বন্ড। সুতরাং এই যৌগের নাম হবে তখন সাইক্লো, কথাটা প্রথমেই থাকবে। কেননা এটা হচ্ছে যেহেতু সাইকেল বা চক্রে আছে, আর সাইক্লো এটার নাম হবে কিন্তু প্রোপিন, যেহেতু এটা আর প্রোপেন না, শুধু সিঙ্গেল বন্ড হলে সেটা প্রোপেন হতো, কিন্তু এটা হবে সাইক্লোপ্রোপিন। একইভাবে ধরো আমি এখানে কোনো একটা পজিশনে ডাবল বন্ড দিলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হবে সাইক্লোবিউটিন। যেহেতু 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন, কিন্তু এখানে একটা ডাবল বন্ড আছে বলে সেটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। তাহলে এই যৌগগুলো হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার দেখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যেও কিন্তু এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেটাও তুমি বুঝবা যে যখনই সেটা মুক্ত শিকল হোক বদ্ধ শিকল হোক, যদি একক বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে বদ্ধ শিকল এবং সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন এটা সাইক্লোপ্রোপিন, এটা প্রথমত বদ্ধ শিকল, তার উপর আবার কিন্তু এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একইভাবে এটাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এক্ষেত্রে আমরা মুক্ত শিকল এবং বদ্ধ শিকল, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বুঝলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুক্ত শিকল, বদ্ধ শিকল, সম্পৃক্ত, অসম্পৃক্তর পরেই আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমি ছোট্ট যে জিনিসগুলো তোমাদের এখানে আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি সেটা ডিটেইলস অবশ্য তোমরা ইন্টার লেভেলে গিয়ে করবা, কিন্তু এখানে আমি ছোটখাটো জিনিসগুলো একটু বুঝাই। সেটা হচ্ছে যেসব সমতলীয় চাক্রিক যৌগ, সমতলীয় চাক্রিক যৌগ, এবং সেটা অবশ্যই বদ্ধ শিকল। চাক্রিক মানে হচ্ছে বদ্ধ শিকল। ধরো এখানে 6টা কার্বন আছে, আমি 6টা কার্বন একটা ষড়ভুজের 6টা পজিশনে রাখলাম, এই কার্বন এই 6টা, এবং এখানে একান্তর দ্বিবন্ধন থাকবে। একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে এখানে একটা দ্বিবন্ধন আছে, এরপরে আবার দ্বিবন্ধন নাই, তারপর আবার দ্বিবন্ধন আছে, এরপরে দ্বিবন্ধন নাই, আবার দ্বিবন্ধন, এরপর আবার সিঙ্গেল বন্ড, আবার দ্বিবন্ধন, অর্থাৎ এইভাবেই বিন্যস্ত থাকবে। মানে এগুলোকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। তাহলে এই একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট অর্থাৎ সমতলীয় যেসব চাক্রিক যৌগে 4n+2 এত সংখ্যক পাই ইলেকট্রন থাকবে যেসব যৌগে, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তার মানে এখানে দেখো, আমরা যদি কার্বনের যোজনীগুলো ফিল আপ করি, প্রত্যেকটা পজিশনে কিন্তু একটা করে হাইড্রোজেন হবে, কারণ এই কার্বনের 2 1 2 3 আর হাইড্রোজেন দিয়ে 4, তাহলে এখানে প্রত্যেকটা পজিশনে একটা করে হাইড্রোজেন হবে। এই যে হাইড্রোজেনটা একক বন্ধনে আবদ্ধ থাকবে, এবং এই যৌগের সংখ্যা হচ্ছে C6H6, এবং যৌগটার নাম হচ্ছে এটা হচ্ছে বেনজিন। তাহলে দেখো, এই বেনজিন এটা একটা অ্যারোমেটিক যৌগ। কারণ অ্যারোমেটিক যৌগ, অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। কারণ প্রথম দিকে এই অ্যারোমেটিক যৌগগুলো
যৌগগুলো যখন আবিষ্কৃত হয়েছিল তখন কিন্তু প্রথম দিকে যৌগগুলো খুব সুগন্ধযুক্ত যৌগ ছিল, সেই হিসেবে তাদের নামকরণ হয়েছে অ্যারোমেটিক কম্পাউন্ড। কিন্তু পরবর্তীতে এমন অনেক যৌগ আবিষ্কৃত হয়েছে যেগুলো অনেক দুর্গন্ধ বিশিষ্ট, কিন্তু সেগুলোও কিন্তু অ্যারোমেটিক যৌগ হিসেবে নামকরণ করা। তাহলে সেই হিসেবে এটা হচ্ছে বেনজিন। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। তারপর আমরা আরো বেশ কিছু পাবো, যেমন ন্যাফথ্যালিন। ন্যাফথ্যালিন নামক একটা পদার্থ আছে। ন্যাফথ্যালিনের সংকেত তোমাদের বইতে এভাবে দেওয়া আছে। যেমন এখানে ধরো এই বেনজিন একটা রিং, তার সাথে যদি আরেকটা রিং এইভাবে লাগানো থাকে তখন সেই যৌগটার নাম হচ্ছে ন্যাফথ্যালিন। এবং দেখো ন্যাফথ্যালিনে আমি যদি এখানে বন্ধন দিতে চাই, এখানে একক বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, তিনটা বন্ধন, একান্তর দ্বিবন্ধন। আবার পাশের যেটা আছে, পাশের যে রিংটা আছে সেখানে হিসাবটা আবার এইভাবে করতে হবে। দুইটা রিং এর মাঝখানে যে অংশটা সেটাকে একটা মনে মনে ডাবল বন্ড ধরে নিতে হবে। তাহলে এটা যদি ডাবল বন্ড হয় তাহলে এখানে ডাবল বন্ড হবে না, এখানে হবে, আবার এখানে বাদ, এখানে হবে, এখানে বাদ, এখানে তো মনে মনে আছে। সুতরাং এই যৌগটাই হচ্ছে ন্যাফথ্যালিন। এবং এখানে দেখো 1 2 3 4 5 মোট 5টা পাই বন্ধন আছে এবং প্রতিটা পাই বন্ধন দুটো ইলেকট্রন দিয়ে গঠিত। সুতরাং এখানে 5টাতে মোট 10টা পাই ইলেকট্রন আছে। এবং আমরা আগে যেটা দেখছি এখানে সূত্রটা 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে। সঞ্চালনশীল মানে হচ্ছে যেগুলো ঘূর্ণনরত, যেগুলো সবসময় ঘূর্ণায়মান থাকে। তাহলে এখানে দেখো n এর ভ্যালুটা যদি আমি এখানে 2 বসাই, তার মানে n এর ভ্যালু কখন আমরা 1 বসাবো, কখন 2 বসাবো। যদি একটা মাত্র রিং থাকে, যেমন এখানে পুরোটা একটা রিং, আমি যদি এইভাবে দেখি তাহলে সেক্ষেত্রে একটা রিং এর জন্য n এর মান হচ্ছে 1। আর এখানে রিং হচ্ছে কয়টা, দুইটা রিং, সুতরাং n এর ভ্যালু হবে 2। তাহলে 4 * 2 4 2 8 + 2 তার মানে 10। অর্থাৎ এখানে টোটাল 10টা পাই ইলেকট্রন আছে। সুতরাং এটা একটা অ্যারোমেটিক যৌগ। অনেক সময় প্রশ্ন আসে যে দেখাও যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, তখন সেখানে একান্তর দ্বিবন্ধনগুলো এইভাবে দেখি এটা, যেমন তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, আর ন্যাফথ্যালিন একটা অ্যারোমেটিক যৌগ। তার মানে এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ যেখানে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে। তাহলে আমাদের বইতে এই অ্যারোমেটিক যৌগের, অর্থাৎ নবম দশম শ্রেণীতে আমাদের অ্যারোমেটিক যৌগের আর তেমন কোনো ডিটেইলস নাই। এতটুকু পর্যন্ত আপাতত ধরে রাখো, এরপরেই আমরা অন্য জিনিস নিয়ে আলোচনা করব।